ইরানের অদৃশ্য সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি হয়ে উঠছেন আরও শক্তিশালী ও রহস্যময়। কেন শত্রুরা তাকে খুঁজে পায়নি? ভয় কি ট্রাম্প? যুদ্ধবিরতি ভেঙে জলেই তুমুল সংঘর্ষ আর গোলাগুলিতে জড়িয়েছে ইরান ও আমেরিকা। তারা কি যুদ্ধ শেষ করতে রাজি হবে? অস্ত্রের ঝনঝনানি আর দাপুটে সমরাস্ত্র প্রদর্শনী ছাড়াই শেষ হলো রুশ বিজয় দিবস। কেন? আর্থিক ক্ষতি নাকি ইউক্রেনের হামলার ভয়? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের অদৃশ্য সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি হয়ে উঠছেন শত্রু আমেরিকার কাছে এক ভয়ঙ্কর শক্তিশালী ও রহস্যময় ব্যক্তি। পর্দার আড়াল থেকে মোস্তফা খামেনি যে নিখুঁত দক্ষতায় যুদ্ধ ও কূটনীতি সামলাচ্ছেন, তাতে ভয়ে ও আতঙ্কে ট্রাম্প প্রশাসন। আমেরিকার ব্যাপক হামলার মুখেও তিনি প্রমাণ করেছেন ইরান ভেঙে পড়ার দেশ নয়, তারা অজেয়। মার্কিন গোয়েন্দারা সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও এখনও তাকে খুঁজে না পেয়ে রীতিমতো দিশেহারা আমেরিকা। তেহরানের অবিশ্বাস্য টিকে থাকার লড়াই ও নতুন নেতৃত্ব সত্যি চমকে দিয়েছে আমেরিকা ও তার মিত্রদের। মোস্তফা খামেনি কি তার বাবা আয়াতুল্লাহ খামেনির চেয়েও শক্তিধর ও ধারালো বুদ্ধিমত্তার? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মার্কিন গোয়েন্দাদের ঘুম কেড়ে নিয়েছেন ইরানের নতুন সুপ্রিম লিডার মুজতবা খামেনি। ভয়াবহ হামলায় বাবার মৃত্যুর পর সর্বোচ্চ ধর্মীয় নেতার আসনে বসেন তিনি। কিন্তু মাসের পর মাস জনসম্মুখে না আসায় তাকে নিয়ে পশ্চিমা বিশ্বের অস্থিরতা এখন তুঙ্গে। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো দাবি করছে পর্দার আড়াল থেকেই অত্যন্ত দক্ষতার সাথে ইরানের যুদ্ধকৌশল ও কূটনৈতিক চাল নিয়ন্ত্রণ করছেন খামেনি পুত্র। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো মুজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন উঠিয়েছে, তবে ইরান সরকার পরিষ্কার জানিয়েছে তাদের ধর্মীয় নেতা সম্পূর্ণ সুস্থ আছেন এবং সময় মতো হাজির হবেন সবার সামনে। বর্তমানে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার না করেই অত্যন্ত গোপনীয়তার সাথে কুরিয়ারের মাধ্যমে রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো পাঠিয়ে দিচ্ছেন খামেনি। সর্বোচ্চ নেতার দীর্ঘ অনুপস্থিতি ইরানি প্রশাসন ও সামরিক বাহিনীর মধ্যে কিছুটা সন্দেহেরও জন্ম দিয়েছে, এমনটা মনে করেন অনেক বিশ্লেষক। মুজতবা খামেনির নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত কড়াকড়ির কারণে মার্কিন গোয়েন্দারা সুবিধা করে উঠতে পারছে না। খামেনিকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রমাণ করছে ইরানের নেতৃত্ব এখন আগের চেয়ে অনেক বেশি সজাগ। তবে সুপ্রিম লিডার আড়ালে থাকায় পর্দার পেছন থেকে কলকাঠি নাড়ছে দেশটির শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনী এবং পার্লামেন্ট স্পিকার মুহাম্মদ বাঘের গালিবাফ। মার্কিন গোয়েন্দাদের ধারণা, ইরানের ভেতরে কিছু গোষ্ঠী হয়তো খামেনির নাম ব্যবহার করে নিজেদের এজেন্ডাও বাস্তবায়ন করছে। ইরানের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের তথাকথিত অর্থনৈতিক যুদ্ধ কাঙ্ক্ষিত সফলতার মুখ দেখছে না। সামুদ্রিক অবরোধের কারণে দেশটির অর্থনীতি কঠিন চাপের মুখে থাকলেও সিআইএ এর রিপোর্ট বলছে কঠোর অবরোধের মধ্যেও আরও কয়েক মাস দাপটের সাথে টিকে থাকার সক্ষমতা রাখে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ও তার প্রশাসন ইরানের পতনের স্বপ্ন দেখলেও বাস্তবতা হলো যুদ্ধের ক্ষয়ক্ষতি সত্ত্বেও তেহরান মোটেও ভেঙে পড়েনি, বরং অবরোধের কঠিন সময়ে নিজেদের সামরিক শক্তিকে পুনরায় গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে তেহরান। আর এই বিষয়টি আরও বাড়িয়ে দিয়েছে পেন্টাগনের দুশ্চিন্তা। যুক্তরাষ্ট্র মনে করেছিল সুপ্রিম লিডারকে সরিয়ে দিলে তাসের ঘরের মতো ভেঙে পড়বে ইরানের ইসলামী সরকার, কিন্তু 2 মাসের যুদ্ধে ভুল প্রমাণিত হয়েছে ট্রাম্প প্রশাসনের সেই ধারণা। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর নতুন নেতা মুজতবা খামেনির নেতৃত্বে আইআরজিসি এবং ইরানের সরকারি কর্মকর্তারা আগের চাইতে ঐক্যবদ্ধ। ইরানের বর্তমান প্রতিরোধ হয়ে দাঁড়িয়েছে জাতীয় অস্তিত্ব রক্ষার লড়াই। ফলে আমেরিকা ও তার মিত্রদের চাপ কোনো কাজে আসছে না। তেহরান পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে নিজেদের পারমাণবিক ও সার্বভৌমত্ব রক্ষায় এক চুলও ছাড় দেবে না তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠরা ইরানের সামরিক সক্ষমতার প্রায় সম্পূর্ণটাই ধ্বংসের দাবি করে আসছেন, কিন্তু সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা রিপোর্টের তথ্য বলছে ট্রাম্পের বক্তব্য মোটেও সত্য না, বরং ইরানের শক্তিশালী মিসাইল লঞ্চার ও মজুদ ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই এখনও সম্পূর্ণ অক্ষত। যুদ্ধবিরতির সময়টুকু ইরান দুর্বলতা হিসেবে নয়, বরং কৌশলগত প্রস্তুতির সুযোগ হিসেবে ব্যবহার করেছে। তবে মুজতবা খামেনিকে ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা অচিরেই না কাটলে ইরানের অভ্যন্তরীণ ক্ষমতা কাঠামোর গায়ে লাগতে পারে অস্থিরতার দমকা হাওয়া। হাফিজুল ইসলাম, বাংলাভিশন।
এদিকে যুদ্ধবিরতি ভেঙে মাটির বদলে এবার জলেই তুমুল সংঘর্ষ, গোলাগুলি আর হামলা পাল্টা হামলায় জড়িয়ে পড়েছে ইরান ও আমেরিকার নৌসেনারা। হরমুজ প্রণালী জুড়ে নতুন করে ছড়িয়ে পড়েছে ব্যাপক উত্তেজনা। একদিকে ওমান উপসাগরে বিশেষ অভিযান চালিয়ে মার্কিন জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী IRGC। জবাবে অন্যদিকে ইরানি পতাকাবাহী দুটি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। যুদ্ধবিরতির মাঝে ইরানের বিরুদ্ধে আবারও কেন হামলা শুরু করেছে আমেরিকা? বারবার কেন পেছন থেকে ইরানের পেছনে ছুরি চালানোর চেষ্টা করছে আমেরিকা? যুদ্ধ বন্ধ করতে দুই দেশ কি কখনো রাজি হবে? সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। মাটির বদলে জলেই চলছে ইরান আমেরিকা সংঘর্ষ। হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি হামলা, সংঘর্ষে ব্যস্ত দুই দেশের বাহিনী। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অভিযান প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত থাকলেও ইরানি জাহাজগুলো বন্দরে ঢোকার চেষ্টা করলেই সেগুলোকে লক্ষ্যবস্তু করছে মার্কিন সেনারা, আর তার কড়া জবাব দিচ্ছে ইরানও। কখনো পাল্টা আঘাত, আবার কখনো জব্দ করছে মার্কিন জাহাজগুলোকে। এমন অবস্থায় নতুন করে আবারও যুদ্ধের আতঙ্ক বাড়ছে। প্রশ্ন উঠেছে, আমেরিকা কেন বারবার মিথ্যা বলছে? ইরানের বিরুদ্ধে প্রজেক্ট ফ্রিডম অভিযান স্থগিত থাকলেও আবারও কেন হামলা শুরু করেছে? বারবার কেন পেছন থেকে ইরানের পিঠে ছুরি চালানোর চেষ্টা করছে? যুদ্ধ বন্ধ করতে দুই দেশ কি কখনো রাজি হবে? বিশ্লেষকরা বলছে, যুদ্ধে এখন প্রায় কোণঠাসা আমেরিকা, আর সেখান থেকে সম্মান নিয়ে বের হতে গিয়েই এমন অস্থির আচরণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ থামাতে দৌড়ঝাঁপ এখনো চালিয়ে যাচ্ছে পাকিস্তান। মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে ইরানকে যে 1 পৃষ্ঠার সমঝোতা স্মারক পাঠিয়েছে ওয়াশিংটন, তারও কোনো জবাব দেয়নি ইরান। তাদের অভিযোগ, বরাবরের মতো এবারও শান্তি আলোচনায় অগ্রগতি হওয়ার পরেও সামরিক পদক্ষেপের মাধ্যমে তা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। হরমুজে পাল্টাপাল্টি হামলা আর ধরপাকড়ের ধারাবাহিকতায় ওমান উপসাগরে ইরানি বন্দরে প্রবেশের চেষ্টা করা দুটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হরমুজে চলমান নৌ অবরোধের আওতায় ইরানের পতাকাবাহী দুটি জাহাজে হামলা চালিয়ে অকেজো করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, হরমুজ প্রণালীতে আবারও অভিযান প্রজেক্ট ফ্রিডম শুরুর সম্ভাবনার কথা জানিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের জাহাজগুলোর ওপর মার্কিন আগ্রাসনের নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও তুলেছে। শুধু নিন্দা জানিয়েই ক্ষান্ত হয়নি তেহরান, উপযুক্ত জবাবও দিয়েছে দেশটির নৌবাহিনী। ওমান উপসাগর থেকে ওশান কোই নামের একটি আমেরিকান জাহাজ জব্দ করেছে ইসলামী বিপ্লবী বাহিনীর নৌ ইউনিট। তাদের দাবি, জাহাজটি ইরানের তেল রপ্তানি ও জাতীয় স্বার্থে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছিল। আর যুদ্ধবিরতির মধ্যেও হামলা পাল্টা হামলা অব্যাহত থাকায় পাকিস্তানের চেষ্টা সত্ত্বেও শান্তি আলোচনার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। যুক্তরাষ্ট্রের পাঠানো 1 পৃষ্ঠার সমঝোতা স্মারকের বিষয়ে মুখে কুলু পেটে রেখেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখনও পর্যালোচনা চলছে। যদিও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির অভিযোগ, শান্তি আলোচনায় অগ্রগতির পরেও হরমুজে অস্থিতিশীল অবস্থা তৈরি করে তা ভেস্তে দিতে চাইছে যুক্তরাষ্ট্র। একে ইরানের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছেন আরাকচি। বিশ্লেষকদের শঙ্কা, যুদ্ধবিরতি উপেক্ষা করে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা চলতে থাকলে শান্তি চুক্তিতে পৌঁছানো কঠিন হবে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এক সময়ের দাপুটে সমরাস্ত্র প্রদর্শনী আর অস্ত্রের ঝনঝনানি ছাড়াই এবার পালিত হলো রাশিয়ার ঐতিহাসিক বিজয় দিবস। রেড স্কোয়ারে নেই ভারী ট্যাঙ্কের কুচকাওয়াজ, বরং চারদিকে কড়া নিরাপত্তার চাদর। ইউক্রেনের ড্রোন হামলা আর অভ্যন্তরীণ সংকটের মুখে প্রেসিডেন্ট পুতিন এবার উৎসবের চাকচিক্য কমিয়ে দিয়েছেন। কিন্তু কেন? যুদ্ধে কি তবে রাশিয়ার চরম সামরিক ও আর্থিক ক্ষতি হয়েছে, নাকি ইউক্রেন থেকে হামলার ভয়ে? ট্রাম্পের মধ্যস্থতায় রুশ ইউক্রেন 3 দিনের যুদ্ধবিরতি কি টিকবে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। রাশিয়ার বিজয় দিবসে মস্কোর রেড স্কোয়ারে দেখা যেত দেশটির সামরিক শক্তির দাপুটে প্রদর্শনী। এবার সেখানে দেখা যাচ্ছে এক অদ্ভুত নীরবতা। পুরনো দিনের জাঁকজমকপূর্ণ সামরিক কুচকাওয়াজ অনেক ছোট হয়ে এসেছে। ক্রেমলিন সাফ জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই তারা কোনো সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে না। উৎসবের চাকচিক্য কমিয়ে রাশিয়ার আসল শক্তি অর্থাৎ দেশের সুরক্ষা এবং জনগণের নিরাপত্তাকেই সবার আগে রেখেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অবশ্য রুশ প্রেসিডেন্ট বরাবরই নিজেকে একজন শক্তিশালী শাসক হিসেবে তুলে ধরতে পছন্দ করেন, কিন্তু এবারের সংক্ষিপ্ত আয়োজন যেন তার সেই দাপটের উপর বড় এক ধাক্কা।
বিজয় দিবস উপলক্ষে সাদামাটা আয়োজনের পেছনে মূল কারণ হল নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ। ইউক্রেনের ড্রোনগুলো এখন রাশিয়ার অনেক গভীরে হানা দিচ্ছে, এমনকি বাদ যাচ্ছে না মস্কোর আকাশচুম্বী ভবনগুলোও। নিরাপত্তার খাতিরে অনেক সীমিত করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রবেশাধিকার। শুধু বিদেশি সাংবাদিক নয়, খোদ মস্কোর সাধারণ মানুষের মনেও কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। তবে ইউক্রেন যুদ্ধের সম্মুখ সমরে অত্যাধুনিক সামরিক সরঞ্জামের প্রয়োজন সবচেয়ে বেশি, আর তাই প্রদর্শনের জন্য অস্ত্রসামগ্রী মস্কোতে আটকে না রেখে বাস্তববাদী নেতার পরিচয় দিয়েছেন পুতিন, এমনটাই মনে করেন স্থানীয়দের অনেকে। রাশিয়ার অভ্যন্তরে চলমান উত্তেজনার মধ্যেই এসেছে এক নাটকীয় খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ৯ থেকে ১১ই মে পর্যন্ত ৩ দিনের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। এই চুক্তির আওতায় বড় আকারের বন্দি বিনিময় হবে। ইউক্রেনের জন্য বিষয়টি অনেকাংশেই স্বস্তিকর। ইউক্রেনীয় প্রেসিডেন্টের মতে তাদের কাছে উৎসবের চেয়ে বন্দি যোদ্ধাদের ফিরে পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতি নিয়ে পশ্চিমাদের অপপ্রচার থাকলেও পুতিন তার জনগণকে বারবার আশ্বস্ত করেছেন। সরকার বলছে ইন্টারনেট বা নাগরিক চলাফেরায় যেটুকু সীমাবদ্ধতা দেখা যাচ্ছে সেটা কেবল রাষ্ট্রের বৃহত্তর মঙ্গলের জন্যই। রুশ সরকারের পক্ষ থেকে নিশ্চয়তার কথা বলা হলেও রাশিয়ার অভ্যন্তরীণ জনজীবনে নেমে এসেছে এক ধরনের স্থবিরতা। ইন্টারনেট সংযোগে কড়াকড়ি এবং অর্থনৈতিক মন্দার চাপে সাধারণ মানুষ এখন অতিষ্ঠ। শহরের স্থানীয় বাসিন্দারাও আর যুদ্ধের ডামাডোল পছন্দ করছেন না, তারা এখন শান্তি চাইছেন। তাদের মতে যুদ্ধের কারণে মানুষের প্রাণ যাচ্ছে আর হ্রাস পাচ্ছে পকেটের টাকা। বিজয় দিবস নিয়ে মস্কোতে উৎসবের আমেজ থাকলেও জনসাধারণের চেহারায় ক্লান্তি আর উদ্বেগের ছাপ স্পষ্ট। সাম্প্রতিক সময়ে ইরান বা ভেনিজুয়েলার মতো দেশের শাসকদের পরিণতি এবং আন্তর্জাতিক অস্থিরতার কারণে প্রেসিডেন্ট পুতিন বাধ্য হয়েছেন নিজের নিরাপত্তা বলয় আরও শক্তিশালী করতে। পশ্চিমা বিশ্লেষকেরা মনে করছেন পুতিন এখন আগের চেয়ে অনেক বেশি সন্দেহপ্রবণ। হয়তো সে কারণেই বিজয় দিবসে বিশালাকার প্যারেড দেখিয়ে বিশ্বকে চমকে দেওয়ার চেয়ে দেশের নিরাপত্তা রক্ষাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। এবারের ছোট আকারের কুচকাওয়াজের মধ্য দিয়ে পুতিন বুঝিয়ে দিচ্ছেন লোক দেখানো শক্তি নয়, বরং বাস্তবতা সামনে রেখেই সিদ্ধান্ত নিচ্ছে ক্রেমলিন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে স্থানীয় সময় শনিবার সকাল থেকে রাশিয়া ইউক্রেনের মধ্যে শুরু হয়েছে ৩ দিনের ক্ষণস্থায়ী যুদ্ধবিরতি, চলবে আগামী সোমবার পর্যন্ত। এ সময় দুই পক্ষের অন্তত ১,০০০ বন্দি বিনিময়ের কথা রয়েছে। শুক্রবার সামাজিক মাধ্যমের এক পোস্টে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই সামাজিক মাধ্যম এক্সের পোস্টে যুদ্ধবিরতির খবর নিশ্চিত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানান ৪ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে ৩ দিনের একটি যুদ্ধবিরতির ব্যবস্থা করা হয়েছে। বন্দি বিনিময়ের বিষয়টিও নিশ্চিত করেছেন জেলেনস্কি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন মার্কিন প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির সমঝোতা হয়েছে। এর আগে ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে ২ দিনের একতরফা যুদ্ধবিরতির ঘোষণা করেছিল রাশিয়া। তবে ডোনাল্ড ট্রাম্পের দাবি তিনি এই যুদ্ধবিরতির অনুরোধ করেছিলেন এবং তাতে সম্মত হওয়ায় দুই দেশের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর মধ্য দিয়ে এই প্রথম পশ্চিমবঙ্গে সরকার গঠন করল বিজেপি। শপথ নিয়েছেন নতুন সরকারের মন্ত্রীরাও। শপথ অনুষ্ঠানে শুভেন্দুর পিঠ চাপড়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। কড়া নিরাপত্তায় মোড়া কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সহ আশেপাশের শহর। শনিবার সকাল ১১টায় শুরু হয় শপথ অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগেই হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাদখোলা গাড়িতে মোদীর পাশেই ছিলেন শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তারা তিনজন হাত নেড়ে সমর্থকদের অভিবাদন জানান। ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। বাংলাদেশ সময় দুপুর 12টার একটু পর রাজ্যপাল আর.এন. রবি নতুন মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। আর এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবারের মতো সরকার গঠন করল বিজেপি। অভিনন্দন জানিয়ে শুভেন্দুর পিঠ চাপড়ে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তিনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু। অনুষ্ঠানস্থলে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শপথ মঞ্চে দেখা গেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান, জেপি নাড্ডাকে। এর আগে 2 দফা ভোটের পর গত 4 মে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিশাল ব্যবধানে হারিয়ে ক্ষমতায় আসে বিজেপি। শুভেন্দুর শপথের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির 1.5 দশকের শাসনের অবসান ঘটল ভারতের গুরুত্বপূর্ণ এ রাজ্যটিতে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের মধ্য দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তুরস্ক। এটিকে দেশটির সামরিক সক্ষমতার ইতিহাসে এক বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। শব্দের চেয়ে বহুগুণ দ্রুতগতি সম্পন্ন এই ক্ষেপণাস্ত্র ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও উদ্বেগ। হিজাল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম উন্মোচন করেছে তুরস্ক। ইস্তাম্বুলে আয়োজিত বিশেষ এক প্রতিরক্ষা ও মহাকাশ প্রদর্শনীতে প্রকাশ্যে আনা হয়েছে বহুল আলোচিত এই ক্ষেপণাস্ত্র। ইইল দিরিমহান নামের ঐতিহাসিক এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে 25 গুণ বেশি। এর গায়ে একদিকে আছে অটোমান সুলতান প্রথম বায়েজিদের মনোগ্রাম, অন্যদিকে খোদাই করা আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের নাম। তুর্কি ভাষায় ইয়েলদিরিম শব্দের অর্থ বজ্র এবং ইয়েলদিরিমহান এর অর্থ বজ্রের শাসক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসির গুলের জানিয়েছেন, ইয়েলদিরিমহান তুরস্কের প্রথম তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র। এর অত্যাধুনিক হাইপারসনিক প্রযুক্তির বৈশিষ্ট্য, অর্থাৎ শব্দের চেয়ে বহুগুণ বেশি গতিতে আঘাত হানার সক্ষমতা একে অনন্য করে তুলেছে। এটি তুরস্কের তৈরি সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র বলে জানিয়েছেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েলদিরিমহানের সর্বোচ্চ পাল্লা প্রায় 6000 কিলোমিটার। এতে 4টি রকেট ইঞ্জিন রয়েছে। তুরস্ক থেকে উৎক্ষেপণ করলে এই ক্ষেপণাস্ত্র ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। এর ওয়ারহেডে 3000 কেজি পর্যন্ত বিস্ফোরক বহনের সক্ষমতা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইয়েলদিরিমহান নামের এই আইসিবিএম এর উন্মোচন তুরস্কের জন্য বিশাল এক কৌশলগত অগ্রগতি। এটি আঞ্চলিক ও বৈশ্বিক সামরিক প্রভাব বিস্তারে তাদের অনেক দূর এগিয়ে দেবে। এ ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতাকে খুবই গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। ইস্তাম্বুল ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই প্রযুক্তি তুরস্কের মহাকাশ কর্মসূচির সঙ্গে সম্পর্কিত। মহাকাশে রকেট পাঠানোর প্রযুক্তি এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে। বিশ্লেষকরা বলছেন, মূলত সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, গাজা ও ইরান যুদ্ধ সহ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি তুরস্ককে সামরিক সক্ষমতা বাড়াতে উৎসাহিত করছে। ইয়েলদিরিমহান তুরস্কের প্রযুক্তিগত অগ্রগতি ও প্রতিরোধ সক্ষমতার প্রতীক। আঙ্কারা যে আঞ্চলিক শক্তি হিসেবে নিজের অবস্থান আরও পোক্ত করতে চায়, এটি সেই বাস্তবতাই তুলে ধরছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি অস্ত্রের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার নীতি অনুসরণ করছে। এ লক্ষ্যে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে তারা। তাদের এসব কর্মসূচি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিচ্ছে। স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2025 সালে তুরস্কের প্রতিরক্ষা ও মহাকাশ খাতের রপ্তানি $10.05 বিলিয়ন পৌঁছেছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। বর্তমানে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম স্থায়ী সেনাবাহিনীর মালিকও তুরস্ক। দেশটি ক্রমশ বিশ্বের অন্যতম বড় অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি অনুসারে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ও রপ্তানির ওপর নানান বিধিনিষেধ আছে। তুরস্কও এসব চুক্তির কয়েকটিতে যুক্ত। এসব ক্ষেত্রে আন্তর্জাতিক বিধিনিষেধ এড়াতে অনেক সময় বিভিন্ন দেশ নিজেদের ক্ষেপণাস্ত্রের প্রকৃত পাল্লা প্রকাশ করে না বলেই মনে করেন অনেক বিশ্লেষক। ফলে তুরস্কের কাছে আরো দীর্ঘ পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র থাকতে পারে, কিংবা এমনও হতে পারে যে ইয়েলদিরিমহানের পাল্লা যা বলা হচ্ছে তার চেয়েও বেশি। হিজল জুবাইর, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।